আসসালামু আলাইকুম। আজকে আমরা চলতরিত অধ্যায়ের আমাদের পরবর্তী ক্লাস শুরু করব। আজকের ক্লাসের শুরুতেই আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে ওহমের সূত্র। তো ধরলাম এখানে একটা আমার কি আছে কন্ডাক্টর অর্থাৎ আমার এখানে একটা তড়িৎ পরিবাহী আছে যার এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি এবং ধরলাম এর মধ্যে দিয়ে আমার যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই। তাহলে ওম যেটি বলেছেন বিজ্ঞানী ওম তিনি বলেছেন যে তাপমাত্রা স্থির থাকলে অর্থাৎ আমার এখানে টেম্পারেচারটা কি হবে কনস্ট্যান্ট, এখানে আমার টেম্পারেচারটা হবে কনস্ট্যান্ট অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে তবে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ তার পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ যদি এটা আমার একটা পরিবাহী হয় এবং এখানে আমি যদি তাপমাত্রা স্থির রাখি তবে এই যে পরিবাহীর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হবে সেটা হবে তার দুই প্রান্তের যে বিভব আছে তার সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি তড়িৎ প্রবাহ বিভবের সমানুপাতিক অর্থাৎ আই সমানুপাতিক ভি। আমরা কি জানি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিতে গেলে আমাদের কি প্রয়োজন একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জি ইন্টু ভি। এখানে জি কি আমরা গত ক্লাসে পড়ছিলাম জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। জি কি জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এটা কার বিপরীত রাশি? এটি হচ্ছে রোধের বিপরীত রাশি। এটি কার বিপরীত রাশি? রোধের বিপরীত রাশি। রোধের বিপরীত রাশি। তাহলে তড়িৎ পরিবাহিতা কি? তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। অর্থাৎ আমরা লিখতে পারি জি ইকুয়াল টু 1/r। অর্থাৎ জি ইকুয়াল টু 1/r। তাহলে আমরা এখানে জির পরিবর্তে কি লিখতে পারি? জির পরিবর্তে লিখতে পারি 1/r ইন্টু ভি। তাহলে আই ইকুয়াল টু কি লিখলাম? আই ইকুয়াল টু লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা আই ইকুয়াল টু লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর। এখন এখান থেকে দেখো এটা মনে রাখা অনেকটা জটিল হয় বা অনেক সময় প্রথম প্রথম মনে নাও থাকতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা এখানে এইভাবে মনে রাখতে পারো ভি ইকুয়াল টু আই আর। অর্থাৎ আরটা যদি আই সঙ্গে আমি এপাশে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু আই আর। সহজে মনে রাখতে পারো ভাইরাল। সহজে কি মনে রাখতে পারো? ভাইরাল। অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা, তাহলে ভি ইকুয়াল টু আই আর লেখা চাই, আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। আর যদি আর ইকুয়াল টু লিখতে চাই তাহলে আর সমান কি লিখতে পারবো? আর সমান লিখতে পারবো এই যে আই, এবার সে ভির সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। আমরা এই তিনটা সূত্র ইউজ করবো আমাদের ম্যাথ করার সময়। কিন্তু তোমাকে যদি শুধুমাত্র ওমের সূত্র বিবৃতি করার কথা বলে তখন তোমাকে শুধুমাত্র এই যে সূত্রটা আছে এই সূত্রটা তোমাকে লিখে শুধুমাত্র এইটুকু লিখে দিতে হবে, আই সমানুপাতিক ভি। কারণ ওমের সূত্রে কোথাও রোধের কথা বলা নাই, সুতরাং আমরা এই সূত্রগুলো লিখবো না। আমরা যদি শুধুমাত্র সূত্র বিবৃতি করার কথা বলে তাহলে আমরা আই সমানুপাতিক ভি এই পর্যন্ত লিখেই শেষ করব। এখন ধরো তোমাদের এরকম একটা গ্রাফ দিল। গ্রাফ, সেই গ্রাফের এক্স অক্ষ বরাবর তোমার দেওয়া আছে আই, এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আই এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ভি। এবং এখানে আমার মধ্যবর্তী একটা কি দেওয়া আছে? সরল রেখা দেওয়া আছে। এখন দেখো তো আমরা যদি এই যে রেখাটা আঁকলাম অর্থাৎ এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফে যদি ঢাল নির্ণয় করতে হয় তাহলে আমরা কিভাবে ঢাল নির্ণয় করি? ঢাল নির্ণয়ের সূত্র কি গ্রাফ থেকে? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইডেড বাই এক্স অক্ষের ভ্যালু। এটা হচ্ছে কি ঢাল নির্ণয়ের সূত্র। অর্থাৎ ঢাল বলতে কি বোঝানো হচ্ছে যে আমার এই যে সরলরেখাটা আছে এই রেখাটা আমার এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এটা আমার এক্স অক্ষের সাথে কতটা ঢালু অবস্থায় আছে। তাহলে এখান থেকে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই ডিভাইড বাই এক্স। অর্থাৎ এই ঢালটা হচ্ছে কোনটা? আমার এই সরল রেখাটা। এখান থেকে দেখো তাহলে আমার ঢাল বরাবর কি আছে? ঢাল বরাবর আছে কিসের ভ্যালু? ভি এর ভ্যালু। এবং এক্স অক্ষ বরাবর কিসের ভ্যালু আছে? আই এর ভ্যালু। তাহলে আমরা ভি ডিভাইড বাই আই ইকুয়াল টু কি লিখতে পারি? ভি ডিভাইড বাই আই। দেখো এখান থেকে আমরা লিখতে পারি আর। কি লিখতে পারি? ভি ডিভাইড বাই আই আই ইকুয়াল টু আমরা লিখতে পারি আর। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো? আর লিখতে পারবো। তাহলে যদি আমার এক্স অক্ষ বরাবর আই দেওয়া থাকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমার বিভব পার্থক্য ভি দেওয়া থাকে তাহলে আমরা এর যেই সরলরেখাটা ঢাল পাবো এই রেখাটা আমরা কি হবে? এই রেখাটা হবে সবসময় রোধ। এখন এই যে ঢাল আছে ঢাল নির্ণয়ের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে থিটার উপর নির্ভর করে এম ইকুয়াল টু কি টেন থিটা। তো এম দ্বারা ঢাল বোঝাই এবং থিটা এখানে কি অ্যাঙ্গেল। অর্থাৎ দেখো টেন থিটা, থিটার মান যত বেশি হয় আমার কি হবে? ঢালের ভ্যালুটাও তত বেশি হবে। অর্থাৎ টেন 30 ডিগ্রি তার থেকে টেন 60 ডিগ্রি এর ভ্যালু বেশি। ঠিক আছে, তাহলে থিটার মান যত বাড়তে থাকবে আমার ঢালের মানটাও কি তত বাড়তে থাকবে। তাহলে তোমার এখান থেকে এরকম একটা প্রশ্ন আসতেই পারে যে এরকম একটা সরলরেখা দেওয়া থাকলো যার হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আই এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ভি এবং এখানে তোমার দুইটা রেখা দেওয়া আছে। এখানে তোমার দুইটা
রেখা আছে, ঠিক আছে? সরি, এটা একটু বাঁকা হয়ে গেল। তো ধরলাম এটা হচ্ছে থিটা, আর এটা ধরলাম হচ্ছে থিটা 1। তাহলে এখন তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে এখানে এই যে গ্রাফ আছে, এই গ্রাফে কোন রেখার রোধ বেশি, কোন রেখার রোধ বেশি? তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে কোন রেখার রোধ বেশি। তাহলে এখন বলো তো কোন রেখার রোধ বেশি হবে? আমরা কি জানি? যার ঢাল বেশি হবে তার রোধ বেশি হবে, যার ঢাল বেশি হবে তার রোধ বেশি হবে। তাহলে এখানে কার ঢাল বেশি হবে? যার থিটার ভ্যালু বেশি, অর্থাৎ যার কোণের ভ্যালু বেশি হবে তার ঢাল বেশি হবে, আর যার ঢাল বেশি হবে তার রোধের পরিমাণটাও বেশি হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? থিটা বেশি হলে কি বেশি হবে? থিটা বেশি হলে ঢাল বেশি হবে। কি বেশি হবে? থিটা বেশি হলে ঢাল বেশি হবে। আর ঢাল বেশি হলে কি বেশি হবে? ঢাল বেশি হলে রোধ বেশি হবে। ঢাল বেশি হলে রোধ বেশি, ঢাল বেশি হলে আর বেশি হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা 1 এর ভ্যালু যেহেতু বেশি, সুতরাং থিটা 1 এর ভ্যালু বেশি হওয়ার কারণে তার ঢাল বেশি হবে। থিটা 1 এর ভ্যালু যেহেতু বেশি, তাহলে তার ঢাল কি হবে? বেশি হবে। আর ঢাল বেশি হওয়া মানে তার আর বেশি। আর শুধুমাত্র থিটা যেটা, তার ঢাল কি? কম। ঢাল কম হওয়া মানে তার আর এর ভ্যালুটাও কম। এখন দেখো, যদি তোমাকে এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেই, ধরো তোমাকে এই প্রশ্নটা কিভাবে দিল? এভাবে ঘুরিয়ে দিল যে এই পাশে এবার আমার দেয়া থাকলো আই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমার হচ্ছে আই, এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার ভি, এবং এইখানে আমার এরকম সেম দুইটা রেখা দিল। এখানে আবার কি করলো? এরকম সেম দুইটা রেখা দিল, ঠিক আছে? যার একটা ঢাল হচ্ছে থিটা আর একটা হচ্ছে থিটা 1। এখন তোমাকে বললো এর মধ্যে কোনটির রোধ বেশি হবে। এখন আবার সেই একই প্রশ্ন দিল, আর এর ভ্যালু কোনটার জন্য বেশি হবে। এখন দেখো তো এখানে, বলো দেখি কোনটা বেশি হবে। আচ্ছা, চলো দেখি এখান থেকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। দেখো এখানে আমার ঢাল সমান আমরা কি জানি? ঢাল সমান জানি ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইড বাই এক্স অক্ষের ভ্যালু। তাহলে এখানে আমার ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই অক্ষ বরাবর আমার ওয়াই আছে, সরি ওয়াই অক্ষ বরাবর এবার আমার আই আছে। কি আছে? ওয়াই অক্ষ বরাবর এবার আমার আই আছে, এবং এক্স অক্ষ বরাবর কি আছে? ভি আছে। তাহলে আই ডিভাইড বাই ভি। দেখো এখানে কোথাও আই ডিভাইড বাই ভি এর কোনো সূত্র নাই, কিন্তু এই যে দেখো আমরা কি জানি? আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই আর, অর্থাৎ আর কে যদি আমরা লব থেকে হরে নিয়ে আসি, তাহলে আমার এই পাশে কি হয়ে যাবে? লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। অর্থাৎ আমার যে ভিটা ছিল উপরে, সেই ভিটা এবার কি হয়ে যাবে? সে ভিটা আমার আগে ছিল লব, এবার ভি হয়ে যাবে আমার হর, এবং আই ছিল আগে হর, আই হয়ে যাবে লব। তাহলে আই ডিভাইড বাই ভি সমান আমরা কি বলতে পারি? 1 ডিভাইড বাই আর। তাহলে আমরা এখানে লিখতে পারি ঢাল হচ্ছে 1 ডিভাইড বাই আর। এই যে 1 ডিভাইড বাই আর, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে ঢাল যদি বেশি হয়, ঢাল বেশি হলে রোধ কি হবে? কম হবে। ঢাল বেশি হলে রোধ কম, আর কম হবে। ঠিক আছে? ঢাল বেশি হলে রোধ কম হবে। তাহলে এখানে সেম আগের মতো দেখো থিটা এবং থিটা 1, এই দুটার মধ্যে থিটার মান যার বেশি তার ঢাল বেশি, আর ঢাল যার বেশি হবে তার রোধ কম হবে। তাহলে এখানে কার ঢাল বেশি? এখানে দেখো থিটা 1 এর ভ্যালু যত বেশি, তাহলে যেহেতু থিটা 1 এর ভ্যালু বেশি, তাহলে এর ঢালও কি হবে? বেশি হবে। আর থিটা 1 এর ঢাল যেহেতু বেশি, তাহলে তার রোধ কম হবে। তাহলে এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা হবে কিন্তু কম, যদি থিটা 1 টা বড় হয়। এবং এখানে দেখো থিটার ভ্যালুটা হচ্ছে কম, অর্থাৎ এর মানটা যত ছোট, তাহলে তার ঢালটা কি হবে? বড় হবে। আর ঢাল যদি বড় হয়, তাহলে রোধের মানটা কত হবে? ঢাল, সরি, থিটার যেহেতু থিটার ভ্যালুটা হচ্ছে আমার এখানে ছোট, তাহলে ঢালটাও কি হবে? ছোট হবে। যদি থিটার ভ্যালু ছোট হয়, তাহলে ঢাল হবে ছোট, আর ঢাল ছোট হওয়া মানে তার রোধ কি হবে? রোধ বেশি হবে। আশা করি এই দুটা গ্রাফ তোমরা বুঝতে পারছো। অর্থাৎ দেখো আরেকবার বলি গ্রাফ থেকে, আমরা দেখো ঢাল কিভাবে নির্ণয় করি? ঢাল নির্ণয় করি যেমন দেখো এখানে আমরা ঢাল কিভাবে নির্ণয় করতেছি? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইডেড বাই এক্স অক্ষের ভ্যালু। তাহলে আমার এই যে প্রথম যে চিত্রটা আছে, প্রথম চিত্রে কি দেওয়া আছে? প্রথম গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আমার ভি এর ভ্যালু দেওয়া আছে, এবং এক্স অক্ষ বরাবর আই এর ভ্যালু দেওয়া আছে। আমরা কি জানি? ভি ডিভাইড বাই আর, আই ইকুয়াল টু কি? আর। তাহলে ভি কে যদি আমরা আই দ্বারা ভাগ করি, তাহলে আমরা আর পাই। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমার যদি ঢাল বেশি হয়, তাহলে রোধ বেশি হবে, ঢাল কম হলে রোধ কম হবে। আবার ঢাল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? থিটা থেকে, যে এম ইকুয়াল টু টেন থিটা, তার ঢাল হচ্ছে টেন থিটা। তাহলে থিটার ভ্যালু যত বেশি, আমার ঢালের ভ্যালু তত বেশি, আর ঢালের ভ্যালু বেশি হওয়া মানে তার রোধ বেশি। ঠিক একইভাবে আমার যে দ্বিতীয় চিত্র আছে, সেই দ্বিতীয় চিত্রের জন্য আমার এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে ভি, এবং ওয়াই অক্ষ বরাবর আছে আই। তাহলে আমরা সেই ঢালের একই সূত্র, ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইড বাই এক্স অক্ষের ভ্যালু,
তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার এবার কি আছে আই আছে, এবার ওয়াই অক্ষ বরাবর আছে আই আর এক্স অক্ষ বরাবর আছে ভি। তাহলে আই ডিভাইড বাই ভি এর কোনো হচ্ছে সূত্র আমাদের জানা ছিল না, কিন্তু আমরা এই যে আর ইকুয়াল টু ভি ডিভাইড বাই আই এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, অর্থাৎ লবকে হর এবং হরকে যদি লবে নিয়ে আসি, তাহলে আমরা পাবো কি আই ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ঢাল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর, অর্থাৎ ঢাল যদি বেশি হয় রোধ কম হবে। ঢালের সাথে রোদের এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমরা জানি থিটার ভ্যালু বেশি হওয়া মানে ঢাল বেশি হওয়া, আর ঢাল বেশি হওয়া মানে এই ক্ষেত্রে এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমার কি হবে, রোধ কম হবে। আশা করি এই চিত্রগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা পরের টপিকে যাই। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে দেখো এখানে আমার আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে ধরো এখানে আমার একটা কি আছে, সার্কিট আছে। এখানে আমার কি আছে, একটা সার্কিট, এটা ধরলাম একটা কন্ডাক্টর, এবং এটা হচ্ছে ধরলাম একটা সার্কিট, এবং এই সার্কিটে ধরলাম এখানে একটা কি আছে, সেল আছে। ধরলাম এই সার্কিটে এখানে একটা কি আছে, সেল আছে। তাহলে এই যে সেল, আমরা কি জানি রোধ কার থাকে, রোধ হচ্ছে আমার পরিবাহীর থাকে। এখন পরিবাহীর সাথে সাথে আমার কি হতে পারে, এই যে আমার কোষ আছে, কোষ অথবা এখানে আবার যে কোষ অথবা কি আছে ব্যাটারি, সেই ব্যাটারিও কি থাকতে পারে, একটা নির্দিষ্ট রোধ থাকতে পারে। কারণ ব্যাটারি সেও যেহেতু একটা মেটালের তৈরি, তাহলে তারও কি থাকবে, বাধা দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ এই যে কোষ বা সেল, তার ভিতরের যেই রোধ, এই কোষ বা সেলের ভিতরের যেই রোধ, সেই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলবো, আমাদের বর্তনীর যেই কোষ বা সেল থাকে, সেই কোষ বা সেলের ভিতরের যে রোধটা থাকে, সেই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। একে হচ্ছে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো যদি কোনো পরিবাহীর কোষের নিজস্ব অভ্যন্তরীণ রোধ কি করতে পারে, থাকতে পারে, এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে বাইরের যেই রোধটা থাকে, এই যে কন্ডাক্টর, তার একটা কি আছে, নির্দিষ্ট রোধ আছে, সেই রোধ সেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে যেহেতু আমরা এখানে তড়িৎচালক শক্তি দিচ্ছি, ভোল্টেজের পরিবর্তে আমরা এখানে কি দিচ্ছি, তড়িৎচালক শক্তি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা সূত্র লিখতে পারি। আমাদের মেইন যে সূত্র ছিল সেটা কি ছিল, আই ডিভাইডেড বাই আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা যেহেতু এখানে ভোল্টেজ আমাদের নেই, এখানে আমাদের কি আছে, তড়িৎচালক শক্তি আছে, তাহলে আমরা কি লিখবো, ভোল্টেজের পরিবর্তে তড়িৎচালক শক্তি লিখবো, আই ইকুয়াল টু ই ডিভাইড বাই আর। কিন্তু এখানে দেখো এই যে আর যেটা হওয়ার কথা ছিল, সেই আর এর জায়গায় আমার কি আছে, দুইটা আর আছে, কি আছে, দুইটা আছে, এবং এটা কি আছে, শ্রেণী সংযোগ আছে। এখানে কি আছে, শ্রেণী সংযোগ, অর্থাৎ একটা আর এর সাথে আরেকটা আর শ্রেণী সংযোগ আছে। সুতরাং এখানে আমরা লিখতে পারবো ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর্থাৎ আমার যে বাইরের যে বহিস্থ যে রোধ আছে, সেই বহিস্থ রোধের সাথে অভ্যন্তরীণ রোধটা আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা কোষের তড়িৎ প্রবাহ বের করতে পারবো, কোষের তড়িৎচালক শক্তি এখান থেকে বের করতে পারবো, বা আমরা কোন একটা কোষের অভ্যন্তরীণ রোধও এই সূত্র থেকেই বের করতে পারবো। এখন চলো আমরা কিছু মেথ দেখে আসি। তো এখানে দেখো প্রথম যে মেথটা আছে, সেই মেথে আবার কি বলা আছে, যে একটি বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য 6 ভোল্ট। কি বলা আছে, একটি বাতির ফিলামেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য 6 ভোল্ট এবং এর মধ্যে দিয়ে 7 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে রোধ কত হবে। অর্থাৎ আমার এখানে বিভব পার্থক্য ভি এর ভ্যালুটা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ অর্থাৎ আই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এবং আমাকে এখান থেকে কি বের করতে বলছে, আর এর ভ্যালুটা বের করতে বলছে। আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। সহজ যে সূত্রটা আমরা সেটা মনে রাখবো, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি আর, তাহলে আইটা কি হয়ে যাবে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি ডিভাইডেড বাই আই। তাহলে এখানে আমরা ভির ভ্যালু বসিয়ে দেবো। এখানে ভির ভ্যালু কত আছে, ভির ভ্যালু আছে 6 ভোল্ট, এবং আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু আছে 7 এম্পিয়ার। তাহলে 6 ভোল্ট বাই হচ্ছে 7 এম্পিয়ার। তাহলে আমরা এখানে কত পাই ভ্যালু, আমরা পাই 0.857। আর যেহেতু আমরা কি নির্ণয় করতেছি, রোধ নির্ণয় করতেছি, রোধের একক কি, ওহম। অবশ্যই একক এখানে দিতে হবে, একক না দিলে দেখা যাবে যে পরীক্ষায় তোমরা লিখলে মার্ক কম পাবা, একক অবশ্যই দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমাদের কি বলা আছে দেখো, পরের প্রশ্ন আমাদের বলা আছে যে একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 ওহম, একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 ওহম, যার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, এবং বলছে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তাহলে দেখ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রশ্ন থেকে দেখব আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে, এগুলো আগে আমরা আইডেন্টিফাই করব, দেন আমরা দেখব আমাদের কিসের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে কিসের ভ্যালু দেওয়া আছে, ফার্স্টে
স্থির রোধ দেওয়া আছে, তো রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর এর ভ্যালুটা দেওয়া আছে। এরপর আর কি দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে। বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। কত ভোল্ট দেওয়া আছে? 220 ভোল্ট দেওয়া আছে। এবং এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কি লিখতে পারবো? এই যে আর, আরটা গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 220 ভোল্ট। ভি এর ভ্যালু হচ্ছে 220 ভোল্ট। এবং আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 50 ওহম। আর এর ভ্যালু হচ্ছে আমার কত? 50 ওহম। তাহলে আমরা এখান থেকে 220 কে যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আনসার আসবে 4.4। একক কি হবে? যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে একটি বৈদ্যুতিক স্থির রোধ যদি 50 ওহম হয় এবং তার যদি দুই প্রান্তে বিভব পার্থক্য কত হয়? 220 ভোল্ট হয়, তাহলে আমরা সেখান থেকে কতটুকু তড়িৎ প্রবাহ পাবো? 4.4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমাদের পরের প্রশ্নে কি বলা আছে? দেখো, আমাদের পরের প্রশ্নে বলা আছে যে একটি কোষের তড়িৎচালক শক্তি 12 ভোল্ট। আমাদের কি বলা আছে? বলা আছে একটি কোষের তড়িৎচালক শক্তি 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.5 ওহম। একে একটি 4.5 ওহম রোধের সাথে যুক্ত করা হলো। বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা কত? অর্থাৎ আমাদের কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1.5 এবং একটি 4.5 ওহম রোধের সাথে যুক্ত করা আছে। তাহলে এখানে তড়িৎচালক শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তড়িৎচালক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। অভ্যন্তরীণ রোধ একটু আগে দেখে আসলাম, অভ্যন্তরীণ রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল আর দ্বারা প্রকাশ করি। এবং আমরা যেই বাইরের দিকে যে রোধটা থাকে, অর্থাৎ আমরা কন্ডাক্টর বা আমাদের অন্য কোনো পরিবাহীর যে রোধটা থাকে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি। দেখো, এখানে আমাদের ক্যাপিটাল ই, স্মল আর, ক্যাপিটাল আর, এই তিনটার ভ্যালু দেওয়া আছে। এবং এখান থেকে আমাদের কিসের মানটা বের করতে বলছে? তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ আই এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি সূত্র? আমরা সূত্র জানি আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই এর ভ্যালু কত দিয়ে আছে? ই এর ভ্যালু দিয়ে আছে আমার 12 ভোল্ট। তাহলে আমরা লিখলাম 12 ভোল্ট প্লাস আর এর ভ্যালু কত দিয়ে আছে? আর এর ভ্যালু দিয়ে আছে ক্যাপিটাল আর হচ্ছে 4.5 এবং স্মল আর কত দিয়ে আছে? স্মল আর দিয়ে আছে 1.5। যেহেতু দুইটার একক ওহম, আমরা একসাথে লিখতে পারি। তাহলে আমার ই এর ভ্যালু দেওয়া ছিল 12 ভোল্ট, ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 4.5 ওহম এবং স্মল আর হচ্ছে 1.5 ওহম। এইটুকু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2। তাহলে 2 কি? 2 হচ্ছে অ্যাম্পিয়ার। কেন? কারণ আমার হচ্ছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? প্রবাহিত তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো, পরের প্রশ্নে কি বলা আছে? পরের প্রশ্নে বলা আছে 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট। আচ্ছা, তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষে একটি বহিরোধ, এই যে বহিরোধ যুক্ত করা হলো। যদি কোষের অভ্যন্তরীণ রোধ 1.2 ওহম হয় এবং বর্তনীর প্রবাহ মাত্রা 0.1 অ্যাম্পিয়ার হয়, তবে বহিরোধটির মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে 2 ভোল্ট তড়িৎচালক বিশিষ্ট একটি তড়িৎ কোষ দেওয়া আছে। 2 ভোল্ট তড়িৎচালক বিশিষ্ট তড়িৎ কোষ। তাহলে এটা আমার কিসের ভ্যালু? এটা হচ্ছে আমার ই এর ভ্যালু। ই হচ্ছে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। আচ্ছা, তাহলে ই এর ভ্যালুটা দেওয়া আছে। এরপর আমার এখানে আর কিসের ভ্যালু দেওয়া আছে? এই যে অভ্যন্তরীণ রোধের ভ্যালুটা দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল আর দ্বারা প্রকাশ করি। অভ্যন্তরীণ রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল আর দ্বারা প্রকাশ করি। এবং এখানে কি দেওয়া আছে? প্রবাহী মাত্রা দেওয়া আছে। দেখো, অর্থাৎ আই এর ভ্যালুটা দেওয়া আছে। প্রবাহ মাত্রা অর্থাৎ আই, যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেই প্রবাহ মাত্রা দেওয়া আছে কত? আই। তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে? বহিরোধ। এখান থেকে আমরা কি বের করতে বলছে? বহিরোধ। তাহলে বহিরোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল আর দ্বারা। কি দ্বারা বহিরোধকে প্রকাশ করা হয়? ক্যাপিটাল আর। অর্থাৎ কোষের ভিতরে যেই রোধ আছে সেই রোধ ছাড়া বাকি যত রোধ থাকবে সবগুলা রোধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করবো এবং সবগুলোকে আমরা বলবো বহিরোধ। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি জানি? সূত্র জানি আই ইকুয়াল টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করতে হবে? ক্যাপিটাল আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে বজ্র গুণ করি, অর্থাৎ আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল আর কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে কি পাবো? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবং আইটা কোথায় চলে আসবে? আইটা এখানে চলে আসবে। তাহলে আমরা কি পাবো? ই ডিভাইডেড বাই আই। তাহলে আমার এখান থেকে কিসের ভ্যালু প্রয়োজন? এখান থেকে আমার আর এর ভ্যালু প্রয়োজন। তাহলে এখানে স্মল আরটা আমার এই পাশে, বাম পাশে আমার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করবো? স্মল আরটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে এখানে স্মল আরটা কি ছিল? প্লাস আকারে ছিল। স্মল আরটা আমার ক্যাপিটালের সাথে যোগ ছিল। তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে।
তাহলে এখন ভ্যালুগুলা বসিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে ই এর ভ্যালু কত পাই? ই এর ভ্যালু দিয়ে আছে 2 ভোল্ট। ই এর ভ্যালু দিয়ে আছে 2 ভোল্ট। আচ্ছা, ই এর ভ্যালু দিয়ে আছে কত? 2 ভোল্ট। এবং আই এর ভ্যালু কত দিয়ে আছে? আই এর ভ্যালু দিয়ে আছে 0.1। আই এর ভ্যালু দিয়ে আছে 0.1। এবং সেখান থেকে আমাদের কত মাইনাস করতে হবে? সেখান থেকে আমার এই যে স্মল আর, অর্থাৎ স্মল আর এর ভ্যালু কত? 1.2। স্মল আর এর ভ্যালু হচ্ছে 1.2। এটা আমরা বিয়োগ করবো। তাহলে এখান থেকে টোটাল ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো তা হচ্ছে 18.8। আর একক কি? রোধের একক ওহম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? বইয়ের রোধটা হচ্ছে 18.8 ওহম। তাহলে এখানে আবার কি দেওয়া ছিল? এখানে আবার প্রথমে তড়িৎচালক বল দেওয়া ছিল, অর্থাৎ ই এর ভ্যালু দেওয়া ছিল, অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর এর ভ্যালু দেওয়া ছিল, এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ অর্থাৎ আই এর ভ্যালুটা দেওয়া ছিল। এবং এখান থেকে আমার ক্যাপিটাল আর অর্থাৎ বই রোধটা নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো সেখান থেকে আমরা এই যে বজ্রগুণ করলাম, অর্থাৎ ডান পাশের হরকে বাম পাশে নিয়ে গেলাম এবং বাম পাশের লবকে ডান পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আই। এবং এখান থেকে যেহেতু আমার ক্যাপিটাল আর এর ভ্যালুটা বের করতে হবে, আমার স্মল আর তাহলে এই পাশে প্লাস ছিল, এই পাশে আমার নিয়ে গেলে কি হয়ে যাবে? যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে স্মল আরটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস আর হয়ে যাবে। তারপরে জাস্ট ভ্যালুগুলা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা অ্যান্সার কত পেলাম? 18.8 ওহম। এখন দেখো পরের ম্যাথটাতে আমরা যাই। পরের ম্যাথে কি বলা আছে দেখো। পরের ম্যাথে বলা আছে যে একটি বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক বল 1.55 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এর সাথে কত ওহম রোধের একটি তার যুক্ত করলে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে এবং কোষের হারানো বিভব কত হবে? তাহলে এখানে আমার দেখো প্রশ্ন কিন্তু দুইটা। এখানে আমার প্রশ্ন কয়টা? এখানে আমার প্রশ্ন কিন্তু হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা কত, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ মাত্রা বলতে কি দ্বারা বোঝাই? আই বোঝাই। বিদ্যুৎ প্রবাহ মাত্রা মানে বোঝাই আই। এবং হারানো বিভবটা এখান থেকে কি বের করতে বলছে? নির্ণয় করতে বলছে। বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। এখন দেখো প্রশ্নে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে। দেখো এখানে প্রশ্নে আমার ধরে নাও এখানে আমি যদি ছবিটা আঁকাই তাহলে কিরকম পাবো? দেখো যে এখানে আমার কি আছে? একটা কোষ আছে। এখানে আমার একটা কোষ আছে এবং ধরলাম এখানে আমার একটা কি আছে? রোধ আছে। এটা হচ্ছে রোধ। রোধকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এখানে একটা রোধ আছে এবং এটা হচ্ছে আমার একটা বর্তনী। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমার এই যে বর্তনী, সেই বর্তনী হচ্ছে এটা কি? কোষ। এটা হচ্ছে কোষ। কোষের এখানে আমার কি থাকে? কোষে থাকে হচ্ছে আমার তড়িৎচালক বল। কোষে এখানে আমার থাকে কি? তড়িৎচালক বা বিদ্যুৎ চালক বল থাকে, যেটা হচ্ছে কত দিয়ে আছে? 1.55 ভোল্ট। এবং এখানে কি থাকে? এই কোষের মধ্যেই থাকে স্মল আর, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ। এবং এই যে বাইরে যে রোধটা আছে সেটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল আর দ্বারা। এবং এইখানে হারানো বিভব, অর্থাৎ এই যে আমার এই যে রোধ আছে, অর্থাৎ বাইরের যে আমার রোধ আছে, এই যে রোধ, এই রোধের কারণে যে বিভবটা হারায় সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। অর্থাৎ এখান থেকে দেখো আমার প্রশ্নে ই এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, আমার এখানে অভ্যন্তরীণ রোধ স্মল আরটাও দেওয়া আছে, এবং এর সাথে বলছে কত ওহম রোধের তা একটি তার যুক্ত করলে তার মধ্যে 0.1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। আচ্ছা সরি, এখানে আমার আই ভ্যালুটা দেওয়া আছে, আয়ের ভ্যালুটাই দেওয়া আছে এবং আমার এখান থেকে আর এর ভ্যালু নির্ণয় করতে বলছে। সরি, এখানে আমার কিসের ভ্যালু দেওয়া আছে? আয়ের ভ্যালু দেওয়া আছে এবং এখান থেকে আমার কিসের মান বের করতে বলছে? কত ওহম, অর্থাৎ আর এর ভ্যালুটা বের করতে বলছে। অর্থাৎ আমরা বাইরে এই যে আর এখানে কত ওহম রোধ যুক্ত করবো এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম টুকু যদি করি তাহলে আমরা প্রথম টুকু সূত্র কি জানি? আই ইকুয়াল টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? ক্যাপিটাল আর বের করতে হবে। ঠিক আগের মতোই আমরা কি করবো? এখানে বজ্রগুণ করব। তাহলে এই পাশে চলে আসবে কি? স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল টু এখানে ই ডিভাইডেড বাই আই। যেহেতু আমার এখানে আর এর ভ্যালু প্রয়োজন ক্যাপিটাল আর, তাহলে আমরা স্মল আরটাকে কি করব? ঠিক অপর পাশে নিয়ে যাবো আগের মতো। তাহলে ই ডিভাইডেড বাই আই মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো? ই এর ভ্যালু দিয়ে আসছে হচ্ছে 1.55 ভোল্ট এবং আই এর ভ্যালু কত দিয়ে আছে? আই এর ভ্যালু দিয়ে আছে 0.1 এম্পিয়ার। এবং এখান থেকে আমার কত বিয়োগ হবে? এখান থেকে আমার অভ্যন্তরীণ রোধ কত দিয়ে আছে? 0.5, সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কত পাবো? এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15। এখান থেকে কত পাবো? 15 ওহম। তাহলে এখান থেকে আমরা কত পেলাম ভ্যালু? এখান থেকে আমরা বাইরের যে রোধটা প্রয়োজন, অর্থাৎ আমাদের যে রোধটা এখানে আমরা যুক্ত করব সেই রোধের ভ্যালু হবে কত? 15 ওহম। এখন দেখো তাহলে আমার প্রথম প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি যে আমার কত ওহম লাগবে? 15 ওহমের একটা রোধ প্রয়োজন।
এখন দেখো পরের প্রশ্ন কি বলছে, যে কোষের হারানো বিভব। কার হারানো বিভবের কথা বলছে? কোষের। আমার কিন্তু এই যে আমরা জানি বিভব কোথায় ফল হয় বা বিভব কোথায় আমার হারিয়ে যায়, যেখানে যেখানে রোধ থাকবে সেখানে সেখানে বিভবের পতন হবে, অর্থাৎ সেখানে সেখানে আমার ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তাহলে আমার ভোল্টেজ ড্রপ হইতো দুইটা জায়গায়, একটা হচ্ছে এই যে বাইরের কোষ, সেখানে একটা ভোল্টেজ ড্রপ হওয়ার সুযোগ থাকে, আর এখানে এই যে অভ্যন্তরীণ যে রোধ, সেটার জন্য কি হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ ভোল্টেজ ড্রপ হবে কোথায়? এই যে এখানেও ড্রপ হবে না, এখানে পুরা যেই তারটা আছে এই তার পুরোটা কি হবে, ভোল্টেজ সেম থাকবে। শুধুমাত্র ভোল্টেজ ড্রপ হয় কোথায়? যখন আমরা দেখব কোথাও একটা তড়িৎ পরিবাহী যুক্ত করা আছে, অর্থাৎ যেখানে আমার রোধ থাকবে সেখানে আমার ভোল্টেজ কি হবে, ড্রপ হবে। অর্থাৎ ভোল্টেজ আমার কোথায় ড্রপ হয় বা ভোল্টেজ আমার কোথায় হারিয়ে যাবে? যেখানে আমার রোধ থাকবে। সেটা অভ্যন্তরীণ রোধও হতে পারে, সেটা হচ্ছে আমার বহিরোধও হতে পারে। তাহলে আমার এখানে দেখো দুই ধরনের এখানে আমার ভোল্টেজ থাকতো। তাহলে এখানে আমার দেখো কি বলা আছে, যে কোষের হারানো বিভব নির্ণয় করো। তাহলে আমার এই যে বাইরের যে রোধটা আছে সেই রোধের জন্য কিন্তু বিভব বের করতে বলেনি। আমার এই যে কোষের জন্য যেই রোধ আছে সেই রোধের জন্য আমাকে বের করতে বলছে। তাহলে আমরা বিভব সময় যেহেতু হারানো বিভব অর্থাৎ ভি এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর জানি, ভি ইকুয়াল টু কি জানি, আই আর। কিন্তু এখানে আমার যেহেতু কোষের কথা বলা হয়েছে, তাহলে কোষের জন্য আমার কি রোধটা কি হয়ে যাবে, আই স্মল আর হয়ে যাবে। তখন রোধটা কত হয়ে যাবে, আই স্মল আর। তাহলে আই এর ভ্যালু কত দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে 0.1। এবং আমরা এখানে অভ্যন্তরীণ রোধ কত পেয়েছি, কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5। কত দেওয়া আছে, 0.5। তাহলে 0.1 আর 0.5 গুণ করলে কত পাবো, 0.05 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার কোষের হারানো বিভব। এখন যদি আমার কোষের হারানো বিভব না দিয়ে আমার যদি বলতো যে বর্তনীর হারানো বিভব নির্ণয় করো, কি বলতো? আমরা এখান থেকে কিন্তু বর্তনীর হারানো বিভবটাও নির্ণয় করতে বলতে পারতো, যে বর্তনীর হারানো বিভব কত হবে। কি প্রশ্ন দিতে পারে আরো, বর্তনীর হারানো বিভব কত হবে। তাহলে যদি বর্তনীর কথা বলে, বর্তনীর হারানো বিভব, তাহলে বুঝতে হবে যে আমার এই যে বাইরের যে রোধটা আছে সেই রোধের কথা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, বর্তনীর বহিরোধের কোথায়, বর্তনীর বহিরোধের হারানো বিভব কত? তাহলে বর্তনীর বহিরোধের যদি হারানো বিভব নির্ণয়ের কথা বলে, তাহলে আমাকে কি বের করতে হবে, এই যে বাইরের যে ক্যাপিটাল আর তার জন্য বের করতে হবে। তখন আবার সূত্র হয়ে যেত কি, ভি ইকুয়াল টু আই এবং ক্যাপিটাল আরই থাকতো। তাহলে সেই ক্ষেত্রে আই এর ভ্যালু কত ছিল, সেই ক্ষেত্রে আই এর ভ্যালু ছিল 0.1 এবং আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হয়ে গেছিল কত, 15। আর এর ভ্যালু হয়েছিল কত, 15। তাহলে 0.1 আর 15 গুণ করলে কত পাবো, 1.5 ভোল্ট। তাহলে আমরা কত পেতাম এখান থেকে, 1.5 ভোল্ট পেতাম। আশা করি এই প্রশ্ন তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নটা একটু অন্য প্রশ্নগুলো থেকে একটু জটিল ছিল, বাট আশা করি এরপর তোমাদের এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা এর পরে থেকে শুরু করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।